স্কুল থেকে ফিরে সানায়া নিজের ঘরের দরজা বন্ধ করে দিল। আর সে ভয়ঙ্কর এক কাণ্ড ঘটিয়েছে। বাড়ির কেউ এই খবর পায় বা না পায়, কিন্তু একজন ঠিকই সেই খবর পেয়ে গেছে। সানায়া জানে আজ তার কপালে দুঃখ আছে। এখন কি করবে সে? কোথায় লুকোবে? কার কাছে আশ্রয় চাইবে? সে যা করেছে এই কথা শোনার পর কেউই তাকে সাহায্য করবে না। সানায়া ইউনিফর্ম চেঞ্জ করে বিছানায় এলো। খাবার দাবার সব ভুলে সে বিছানায় গা এলিয়ে দিল। চিন্তায় অস্থির তার মাথাটাও যন্ত্রণা করতে শুরু করেছে। আর এসব ভাবতে ভাবতে কখন যে চোখের পাতা ঘুমে বন্ধ হয়ে এসেছে টেরই পায়নি সে। তবে মস্তিষ্কে চলছিল ছুটির পর কলেজ থেকে বেরিয়ে আসার পরে দৃশ্য। ছুটির বেল পড়তেই বান্ধবীদের সাথে নিত্যদিনের ন্যায় হেলে দুলে হাঁটতে হাঁটতে গেট দিয়ে বেরোনো মাত্র একটা ছেলে এসে সানায়ার সম্মুখে দাঁড়ালো। ছেলেটাকে সানায়া চিনত, মুখ চেনা। সিদ্দিকি বাড়ির বড়। ছেলের আশেপাশে কিছু ছেলে পেলে ঘুরঘুর করে, আর তাদের মধ্যে এই ছেলেটা একজন। সানায়া বুকুসকে যখন ছেলেটার দিকে তাকিয়ে, তখনই ছেলেটা একটা ফোন ওর দিকে এগিয়ে দিয়ে বেশ ভদ্রতার সাথে বলে উঠল, ভাই লাইনে আছে? আপু, আপনার সাথে কথা বলতে চাই। সানায়া কুচকানো বউজোড়া টান টান হয়ে এলো। ওই ভদ্রলোক কেন ওর সাথে কথা বলতে চাইছে এই অসময়ে? চিন্তিত সানায়া হাত বাড়িয়ে ফোনটা নিয়ে কানে ধরে বলল, হ্যালো, গান খুব সুন্দর হয়েছে। সিরিয়াসলি, খুব তাড়াতাড়ি গানের স্কুলে অ্যাডমিশন করিয়ে দেব। যার কণ্ঠস্বর শুনলেই রক্ত হিম হয়ে আসে সেই মানুষটার এমন শান্ত হুমকি সানায়ার অন্তরাত্মা কেঁপে ওঠে। তীর তীর করে কাঁপে হাত। কল লাইনটা তৎক্ষণাৎ কেটে দেওয়া হয়েছে অপ্রান্ত হতে। সানায়া ফোনটা ফিরে দিল ছেলেটার কাছে। দুপাশে দাঁড়িয়ে থাকা ওর তিনজন ফ্রেন্ড কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছে সানায়ার দিকে। তাদের মধ্যে রিক্তা জিজ্ঞেস করলো, কে ছিল? নির্বাণ ভাইয়া। সানায়া মাথা নাড়ে, আর কিছু বলতেই পারে না মেয়েটা। কি বলল? স্মৃতি জিজ্ঞেস করে সানায়া ভয়ার্ত ঘামান্ত মুখের দিকে তাকিয়ে সানায়া গুটিয়ে গেল। কথাগুলো আবারও মনে পড়তেই কেঁপে উঠে সে। ঢোক গিলে বলে, গান ভালো হয়েছে। কথাগুলো শোনা মাত্রই সবার চক্ষু দয় বড় বড় হয়ে আসে। গানের খবর তো নির্বাণ ভাই জেনে গেছে, কিন্তু কিভাবে? ওরা একজন আরেকজনের দিকে চাওয়াচাই করে আতঙ্ক সৃষ্টি হয়েছে চার বান্ধবীর মধ্যে। ওদের মাথায় আসে না নির্বাণ ভাই কিভাবে এটা জানলো। সানায়া পা তখন থরথর করে কাঁপছিল, কিন্তু তবুও সানায়া বান্ধবীদের সাথে হেলে দোলের সামনের দিকে পা ফেলে এলোমেলো। সকালে খেয়ে স্কুল গেলি, ফিরে এসে দরজা বন্ধ করে বসে আছিস। রাত হয়েছে সে খবর আছে? সানায়ার ঘুম ভাঙে নিজের মায়ের ডাক শুনে। বাইরে থেকে মায়ের রাগান্বিত বিরক্তিকর সুর। সানায়ার ঘুম উড়ে যায়। সে দ্রুত দরজা খুলে দিল। আরোরা জাহান মেয়ের মুখের দিকে তাকিয়ে বিরক্তিকর স্বরে বলল, কি হয়েছে? দুপুরে খেতে যাসনি কেন? মায়ের এমন ব্যবহার সানায়া মন খারাপ হতো আগে, তবে এখন সে শুয়ে নিতে শিখেছে, তাই তেমন খারাপ লাগে না মায়ের ব্যবহার। দুপুরে ঘুমানোর পরপরই এসে কাজের খালা খাবার খেতে যাওয়ার জন্য ডেকে গিয়েছিল। সানায়া ইচ্ছে করে খেতে যায়নি। এই কথা জানতে পারলে মা আরও বকাবকি করবে, তাই সে মিথ্যে বলল, ঘুমিয়ে গেছিলাম আম্মু। এখন খেতে আয়, তোমার ভাইয়ের ছেলে এসেছে আম্মু। মা নিজের কথা শেষ করে যখন চলে যাচ্ছিল, সানায়া পেছন থেকে দেখে জিজ্ঞেস করল। আরোরা জাহান মেয়ের দিকে তাকিয়ে শান্ত স্বরে জানালো, না, এখনো আসেনি। সানায়া স্বস্তির নিঃশ্বাস ফেলল আপাতত। এই কাঠখোট্টা মামাতো ভাই আসার আগেই খাবার খেয়ে রুমে চলে আসতে হবে। সানায়া তাই মায়ের পেছন পেছন চলল। ডাইনিং টেবিলে বসে সানায়া আশেপাশে কেউ তেমন নেই। এই বাড়িতে রাত 9টার মধ্যে সবার খাওয়া দাওয়া শেষ হয়ে যায়। এবারের নিয়ম এটা। এরপর খেতে এলে শুনতে হয়
নানিজানের নানা রকম কথা নানিজান না দেখে সানায়া স্বস্তি পেল। তনবি রহমান রান্নাঘর থেকে খাবার নিয়ে এসে সানায়ার পাশে চেয়ারে বসলো। ভাত মেখে মুখের সামনে ধরে বলল, জলদি খেয়ে নে। সানায়া মুখে খাবার নেওয়ার আর কিছু বলতে পারল না। বড় মামনিকে এই বাড়িতে মোট সদস্য 15 জন। সানায়ার নানা মিত্র জয়নাব সিদ্দিকীর ছেলে মেয়ে 4 জন, 1 মেয়ে 3 ছেলে। বড় ছেলে নিজাম সিদ্দিকী, ওনার স্ত্রী তনবি, তাদের 1 ছেলে 1 মেয়ে। বড় ছেলে তাজওয়ার নির্ভাগ সিদ্দিকী, মেয়ে আফিসা সিদ্দিকী, ডাকনাম আফি। মেজজন ফারাজ সিদ্দিকী, তিনি খুবই প্রভাবশালী একজন রাজনীতিবিদ। ওনার 1 ছেলে তুষার এবার অনার্স সেকেন্ড ইয়ারে, আর স্ত্রী সরজিনা বেগম। সবার ছোট সানায়ার ছোট মামা নিয়ামত সিদ্দিকী, তাদের 1 ছেলে সেহের আর মেয়ে প্রিয়ম। সেহের এবার 7-এ পড়ে, প্রিয়ম 8-এ। বাড়িতে মেয়ে বলতে এই 3 কন্যা সিদ্দিকী বাড়িতে তাদের খুবই আদর। এই বাড়ির বড় গিন্নি আমিনা খাতুন ছাড়া সবাই তাদের আহ্লাদ করে। আর আরোরা জাহান স্বামী আরাফ আহমাদ, যার আপাতত কোনো খোঁজ খবর নেই, বেঁচে আছে না কি মারা গেছে কেউ জানে না। ওনারই একমাত্র কন্যা সানায়া আহমাদ। বিয়ের 1.5 বছর পরই আরাফাত আহমাদ হঠাৎ উদা হয়ে যান। এরপর বিয়ের 3.5 বছর আরোরাকে নিজের ভাইয়েরা জোর করে ওই বাড়ি থেকে নিয়ে আসে এবং ভাগ্নি এবং বোনকে কোনো কিছুর অভাবে রাখেনি। ছোট থেকে সানায়া মামা মামির ভালোবাসা এবং কোনো কিছু আর্থিক অভাব সে পায়নি, যার ফলস্বরূপ সানায়া একটু ছন্নছাড়া হয়েছে। তবে সবার আদরের হলেও সিদ্দিকী বাড়ির 2 সদস্য তাকে 2 চোখে দেখতে পারে না বলেই সানায়ার ধারণা। স্বামী নিখোঁজ হওয়ার পর কয়েক বছর আরোরা জাহান স্বাভাবিক আচরণ করলেও ধীরে ধীরে তিনি কেমন খিটমিট হয়ে গেছে, এটা নিয়ে কারোর অভিযোগ নেই, বরং সবাই সহানুভূতিশীল আরোরা প্রতি। আর মায়ের ব্যবহারে সানায়াও নিজেকে মানিয়ে নিয়েছে। একজন মানুষ যার হাত ধরে সারা জীবনের জন্য তার সংসারে গেছিল সুখের আশায়, সেই স্বপ্ন ভেঙে আরোরা জাহান এখনও যে ওই মানুষটা ছাড়া নিজেকে টিকিয়ে রাখেছে, এটাই বা কম কি সে? রূপ যৌবন সবই তো শেষ করলো ওই একটা মানুষের অপেক্ষায়। নবাবজাদি আহ্লাদ দেখে বাসি না বাপু। সানায়ার খাওয়া প্রায় শেষ, আর খাওয়ার মাঝপথে আমিনা খাতুনের আগমন। পান চিবোচ্ছে ভদ্রমহিলা, লাল টকটকে ঠোঁট। সানায়া থতমত খেয়ে বড় মামির দিকে তাকালো। তনবি রহমানকে ইশারায় চুপচাপ খেতে বলেন। সানায়া তাই করে। তবে খাওয়া শেষ হতেই সে নানিকে উদ্দেশ্য করে বলল, নানি যান, আমি তো নবাবজাদি। তুমি কি নবাব বেগম? রসান্তক স্বরে সানায়ার ঠোঁট টিপে পাশ থেকে হাসে তনবি। আরোরা রান্নাঘর থেকে মেয়ের মুখে মুখে তর্ক শুনে এগিয়ে আসতে নিলেই তনবি ইশারায় চোখ পাকালো। বড় ভাইয়ের বউকে আরোরা বেশ মানে, তাই আর এগিয়ে এলো না। আমিনা খাতুন থমথমে চেহারায় পান চিবোতে থাকে। এই মেয়ের সাথে কখনোই ঝগড়া করা যায় না, কথা এমনভাবে বলবে আর ফিরিয়ে কিছু বলাও যায় না। তিনি কিছু না বলে উঠে রুমের দিকে চলে গেল। শাশুড়ি যেতে খিলখিল করে হেসে উঠে বড় মামনি, আর ওনার মুখে হাসি দেখে সানায়াও হাসে। এই গানটাই তো গিয়েছিল আজ, তাই না? প্রশ্নটা করার সাথে সাথে একটা থাপ্পড়ও সানায়ার গালে লাগিয়ে দিল যুবকটা। সানায়া ব্যথায় লজ্জায় ভয়ে চোখ বন্ধ করে নেয়। হ্যাঁ, এটা তারই কণ্ঠস্বর। লজ্জায় কান গরম হয়ে আসে। সে আস্তে করে ঢোক গিলে স্কুলে গিয়ে সে আজ তাদের এক জুনিয়র ছেলেকে ডেডিকেট করে খেলার নিয়ম রক্ষার্থে এই গানটা গিয়েছে। আর এই স্কুলের ভেতরের খবর কিভাবে বাইরে নির্বাণ ভাই পর্যন্ত পৌঁছে গেল সানায়া ভেবে কোল কিনা হারিন। স্কুল গিয়ে এসব করিস মনি জানে।
কাসুমাসু ভঙ্গিতে দাঁড়ানো। সপ্তদোষী সানায়ার থেকে কোনো উত্তর না পেয়ে নির্বাণ এক কদম এগিয়ে এলো। খপ করে মেয়েটার মোটা চুলের বেনিটা নিজের ডানবি হাতের মুঠোয় নিয়ে শক্ত করে চেপে ধরল। সাথে সাথে ব্যথাতুর শব্দ করে সানায়া রেলিংয়ের সাথে সেটে গেল। উত্তর দিচ্ছিস না কেন? আনসার মি। নির্বাণ ফের টানে মেয়েটার চুলের গোছা। দাঁতে দাঁত চেপে কঠিন চোখে তাকিয়ে আছে সানায়ার মুখের দিকে। নত করে রাখা দৃষ্টি যে লজ্জায় অস্ত্রকোনা টলমল করছে সেদিকে দৃষ্টির স্থির করে নির্বাণ। সানায়া ছোট করে জবাব দেয়, না। না? কিসের না? জানাবো আমি। কঠিন স্বরে যুবকের চোখ দুটো রাগে লাল হয়েছে, সোয়ালটা কাঁপছে। সানায়া ভয় পেল সত্যি বলে দিলে তার রক্ষে নেই, মা তাকে মেরে ফেলবে। সানায়া নিজেকে শান্ত করতে চায়। লম্বা নিঃশ্বাস টানে চোখ বন্ধ করে। পরপরই নির্বাণ ভাইকে উদ্দেশ্য করে অনুনয়ন করে, ভাইয়া না প্লিজ। নির্বাণ কিছু বলার আগেই পকেটে থাকা ফোনটা সশব্দে বেজে ওঠে। আর নির্বাণের চেহারার রং সাথে সাথে পরিবর্তন হয়। রাগ সরে গিয়ে বিরক্তি দেখা দেয়। নিজের হাতের মুঠোয় থাকা সানায়ার চুল ছেড়ে দিয়ে গম্ভীর স্বরে সতর্ক বাণী ছুড়ে দিল, এইসব যেন নেক্সট টাইম আর না হয়। মাইন্ড ইট, নাও গেট আউট। সারাপেতে সানায়া পেছনে সরে গেল। লজ্জা সংকোচহীনতে মাথা নাড়ে দুই দিকে এবং কস্ত পায়ে ছাদ থেকে নেমে গেল। যাওয়ার আগে অবশ্য একবার পিছনে তাকিয়ে দেখে নিল নির্বাণ ভাই ফোনে কথা বলছে। সব সময়ের মতোই গুরুগম্ভীর ভাবভঙ্গি মুখের। সানায়া যা দেখে মুখ বেংসি কাটে। এত রাতে নিশ্চয়ই একটা ছেলে আরেকটা ছেলেকে কল করবে না। শয়তান বেটা, নিজের গার্লফ্রেন্ডও আছে, জীবনে সব আছে, স্বাধীনতা, যা ইচ্ছে তিনি সব করতে পারবে। শুধুমাত্র তার বেলায় এসে এই শয়তান যুবক যত সব অদ্ভুত নিয়ম আছে সব চাপিয়ে দিবে। সানায়া দীর্ঘশ্বাস ফেলল। সেও স্বাধীনতা চায়, নিজের মতো করে জীবন পরিচালনা করতে চায়, কিন্তু এটা এই শয়তানের জন্য কোনো দিন সম্ভব হবে বলে মনে হয় না। আরে রাগিস না স্লা, বাচ্চা মেয়ে, এখন ঠিক বেঠিক বোঝার বয়স হয়নি। ফোনের ওপাশ থেকে তিয়ান নির্বাণের রাগের আভাস পেয়ে বলল। নির্বাণ সাথে সাথে গম্ভীর স্বরে বলে উঠল, যার হয় 9 বছরে হয়, যার হয় না তার 90 বছরেও হবে না। স্টুপিড একটা, হয়েছে, রাগ দেখাস না, শান্ত হ। একটা ইনফরমেশন দেওয়ার ছিল, বল। নির্বাণের গম্ভীর স্বর ওপাশে। কিছু সময় চুপ করে রইল তিয়ান, যেন কথা গোছাচ্ছে আর নির্বাণ যেন কিছুটা আজ করতে পারে সেটা। তাই তেমন আগ্রহ দেখা গেল না। ফারাজ সিদ্দিকী বাড়াবাড়ি করছে, খবর পেয়েছি আমি। কথাটা শোনার পরপরই নির্বাণের সোয়াল শক্ত হয়ে এলো। আর চোখ বন্ধ করে নিজেকে শান্ত করতে চেষ্টা করলো, কিন্তু লাভ হলো না। ভার্সিটির প্রোগ্রামের জন্য সারাদিন দৌড়াদৌড়ি ওপর ছিল সে। একটা শাওয়ার নিয়ে ঘুম না দিলে এই চড়া মেজাজ ঠিক হওয়ার নয়। আর সে এ ব্যাপারেই পরে ভাববে, যেহেতু বাড়িতেই আছে, মেজো আব্বুর সাথে কথা বলা যাবে, খাবে, এসো। সে সিঁড়ি বেয়ে করিডরে পৌঁছাতেই মায়ের আগমন। হয়তো ছেলের রুমের দিকেই যাচ্ছিলেন নির্বাণ। মাকে দেখে থামলো, মায়ের দিকে তাকিয়ে বলল, খেয়ে এসেছি, তুমি যাও ঘুমিয়ে পড়ো, আমি এখন রুমে যাচ্ছি, সকালে কেউ ডাকবে না আমায়। নির্বাণ কথা শেষ করে নিজের রুমের উদ্দেশ্যে হাঁটতে থাকে। পেছন থেকে তনবি রহমান ছেলের দিকে তাকিয়ে থাকেন কিছু সময়। রাত 11:30টার বেশি বাজে। ঘড়ির দিকে তাকিয়ে তনবি রহমান নিজের রুমের দিকে গেলেন। সকালের নাস্তা শেষ আজ। সানায়া দ্রুত স্কুলে চলে গেল। সে কিছুতেই নির্বাণ নামক নিষ্ঠুর পুরুষটার সামনাসামনি হতে রাজি নয়। কোচিং শেষ সানায়া লাইব্রেরিতে এসে বসলো অপেক্ষা বান্ধবীদের জন্য। এই লাইব্রেরির ছেলেটা খুবই ভালো, এখন পার্ট টাইম জব করে ছেলেটা।
পড়াশোনার পাশাপাশি সকালটা এখানে কাজ করে সে। সানায়া এখানে প্রায় আসে বলে ছেলেটার সাথে টুকটাক কথার মাঝে পরিচয়ও হয়েছে। আর সে আগেই এসেছে। একটা কোণে চুপচাপ বসে সে নিজের ব্যাগ থেকে একটা বই বের করলো। মোটেও সে একাডেমি বই বের করেনি। এটা একটা উপন্যাসের বই। অর্ধেকটা পড়েছে আরও 12 দিন লাগিয়ে। মা দেখলে কপালে দুঃখ আছে তার। এজন্যই সে বইটা লুকিয়ে রাখে আর স্কুলের এই সময়টা সে বইটা পড়ে। সানায়া নিজের নাম শুনে সানায়া বই থেকে দৃষ্টি তুলে সামনে চাইল। গতকালের সেই জুনিয়র ছেলেটা খেলার নিয়ম অনুযায়ী যার জন্য সে গান গেয়েছিল, ছেলেটাকে দেখে অপ্রস্তুত হলো সানায়া। পরক্ষণেই নিজের নাম নিয়ে ডাকায় গম্ভীর স্বরে বলল, আমি তোমার সিনিয়র, পরের বার আপু বলে ডাকবে। ছেলেটা কিছু বলল না, বরং নিজের হাতে থাকা একটা ছোট প্যাকেট সানায়ার সামনে টেবিলে রাখলো। সানায়া ব্রুকুসকে নিতেই ছেলেটা মৃদু হেসে বলল, এটা তোমার। কি এটা? নিজেই দেখে নিও। এই ছেলে, এই তোমাকে না বলছি আমাকে আপু বলবে। ছেলেটা আর শুনল না কিছুই। লাইব্রেরি থেকে বেরিয়ে গেল হন্তদন্ত হয়ে। সানায়া বিরক্ত হয়ে প্যাকেট হাতে নিল। সেটা খুলে চোখ কপালে উঠে গেল। একটা গোলাপ, সাথে একটা লিপস্টিক। সানায়া অবাক, এসব কেন দিয়েছে তাকে ওই ছেলে? যাগ্গে যে কারণেই দিয়ে থাকুক। সানায়া তৎক্ষণাৎ ফুলটা ডাস্টবিনে ফেলে লিপস্টিক ব্যাগে নিতে যাবে তখনই ওর 3 বান্ধবী এন্ট্রি হলো। এসে ঘিরে ধরল বেচারিকে। সানায়া সব বলে দিল। বলতে গিয়ে লজ্জায় ঠোঁট মুখের ভেতর পুড়ে নিচ্ছিল। যতই হোক কিশোর মন বলে কথা। নির্বাণ সকাল থেকে খুব দৌড়ের ওপর আছে। তারা ভার্সিটির সিনিয়র, ভার্সিটির বিভিন্ন প্রোগ্রামের দায়িত্ব বেশিরভাগই তাদের ওপর। সামনে মাসে 16ই ডিসেম্বরে, আর সেটারই প্রস্তুতি চলছে। পাবলিক ভার্সিটির নিয়ম অবশ্য বেশ ভালো। পড়াশোনার পাশাপাশি সব কিছুর সুযোগ সুবিধা পাওয়া যায় এখানে। সাংস্কৃতিক উৎসব থেকে প্রায় সব রকম দিবসও পালন করা হয়। আর সেই সাথে কিছু প্রতিযোগিতা হয় এই দিনগুলোতে। 16 ডিসেম্বরের বিজয় দিবস উপলক্ষে সেভাবেই চলছে আয়োজনের পরিকল্পনা। হলরুমে নির্বাণ একটা খাতা কলম নিয়ে দাঁড়িয়ে আছে। লিস্টি করছে যারা বিভিন্ন খেলাতে অংশগ্রহণ করছে। ছাত্রছাত্রীরা লাইন ধরে দাঁড়িয়ে আছে। নির্বাণ একটা খাতায় নাম লিখছে। গান, কবিতা, নাচ, আবৃত্তি, বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের নাম লিখছে স্টুডেন্টরা। নির্বাণের পাশে দাঁড়িয়ে আছে কয়েকটি ছেলে পেলে। ভার্সিটিতে সাধারণ যেমন হয়ে থাকে, কিছু জুনিয়র সিনিয়রদের খুব মানে, তেমনই তাদের মধ্যে নির্বাণের খুব ঘনিষ্ঠ বন্ধু হচ্ছে ইকবাল এবং তিয়ান। তিয়ান ছেলেটার বাড়ি গ্রামে, আর ইকবাল হচ্ছে নির্বাণের কিন্ডারগার্টেনের বন্ধু। ওদের মধ্যে ভালো বন্ডিং। দুপুর হতেই লাঞ্চ টাইমে ব্রেক পাওয়া গেল। তবে নির্বাণ খেতে যায়নি। সে কিছু কাজ এখনই গুছিয়ে রাখছে, কারণ সন্ধ্যায় তাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। এই নে ভাই, খেয়ে কাজ কর। ইকবাল ক্যান্টিন থেকে নির্বাণের জন্য খাবার নিয়ে এসেছে। নির্বাণ পাত্তা না দিয়ে কাজ করছে তখনও একজন জুনিয়র ছেলে অন্য পাশ থেকে বলে উঠল, বাহ ইকবাল ভাই, আপনি তো একজন চমৎকার বন্ধু। আর আমার বন্ধুদের দেখুন না, খেয়ে 7 দিন থাকলেও খোঁজ নেবে না। ইকবাল মিকি হাসলো, জোর করে মাথা দুলিয়ে ঘাড় চুলকে একটা চেয়ারে বসলো। আর তখন তিয়ান পানির বোতল হাতে সেখানে উপস্থিত হলো। এত খুশি হওয়ার কিছু নেই। তুই যে কাজের ভয়ে এসব করছিস কেউ না জানলেও আমি নির্বাণ ঠিকই জানি। ভাই ব্যাপারটা কি? তিয়ানের কথাই ছেলেটা কৌতূহল হয়ে জিজ্ঞেস করলো। গত বছর তাদের সিনিয়রদের এক্সামের আগে ভার্সিটিতে একটা প্রোগ্রাম ছিল। সেটার দায়িত্ব ফাইনালে ইয়ারে তারা নিতে পারেনি। এটার দায়িত্ব তখন স্যারেরা থার্ড ইয়ারে তাদের দেয়। আর প্রথমবারের মতো
এত বড় দায়িত্ব পেয়ে ওরা 2 দিন ঘুম খাওয়া বাদ দিয়ে কাজ করছিল, যার ফলে নির্বাণ প্রোগ্রামের একদিন আগে অসুস্থ হয়ে পড়ে। এত করে বাকি কাজটা সামলাতে গিয়ে হিমশিম খেতে হয়েছে বাকিদের, কারণ নির্বাণ যতটা সহজে সব কিছু সামলে নিতে পারে তা কেউ পারছিল না। সাথে সিনিয়ররা একটু মজাও নিয়েছিল ওদের। সেই থেকে ইকবাল ভার্সিটির সব প্রোগ্রামের আগে নির্বাণের খুবই যত্ন করে। ফার্স্ট ইয়ারের ছেলেরা এই গল্প শোনার পর ড্যাব ড্যাব করে তাকালো ইকবালের দিকে। তিয়ান নির্বাণের দিকে তাকিয়ে দুজনের সুর টেনে বলল, এটা আমাদের ইকবাল। সাথে সাথে হাসির বন্যা বয়ে গেল পুরো হলরুম জুড়ে। সবার মধ্যে একটা উত্তেজনা তৈরি হলো। এই ফাঁকে তিয়ান গিয়ে নির্বাণের পাশে বসলো আর পকেট থেকে একটা কাগজ বের করে টেবিলের ওপর রাখলো। নির্বাণ ব্রু কুঁচকে কাগজের ভাঁজ খুলে একবার দৃষ্টি বুলিয়ে পুনরায় ওটা ছিঁড়ে ফেলল। চোখে মুখে স্পষ্ট বিরক্তি ফুটে উঠে যুবকের। এটা আজ নতুন নয়, প্রায়ই এমন হয়। তিয়ান তাই অবাক হয় না। নেক্সট টাইম এসব দিলে বলে দিবি সিট অলরেডি বুকিং। নির্বাণ গম্ভীর স্বরে বলল। তিয়ান শুধু মাথা নাড়ে। অঙ্ক সানায়া খুবই দুর্বল, তার মধ্যে সে কিছুতেই স্কুলের ম্যাথ স্যারের অঙ্ক বুঝতে পারে না। কোনো টিউশন দিলেও সে পড়তে চায় না। 1-2 দিন পরে আর কিছুতেই পড়তে চায় না। আরোরার এই নিয়ে ভীষণ চিন্তায় ছিল। নিজাম সিদ্দিকী একদিন এক ভার্সিটির স্টুডেন্ট ঠিক করেন। ছেলেটা ভালো ছিল, তবে 2 দিন পড়িয়ে ছেলেটা না করে দিল। এরপর থেকে নির্বাণ নিজেই ওকে পড়াচ্ছে। নির্বাণ বাড়ি থাকলে প্রায়শই সন্ধ্যায় সানায়ার ডাক পড়ে ওই নিষ্ঠুর যুবকের রুমে। আজও নির্বাণ জলদি বাড়ি ফিরেছে, আর বাড়ি ফিরেই সে 1 কাপ কফি চেয়েছে। সাথে বই খাতা নিয়ে সানায়াকে তার রুমে আসার জন্য ডেকে পাঠিয়েছে। ভাইয়ার চোখ লাল। আজ অঙ্ক বইটা আর খাতা এবং কলমটা নিতে নিতে কৌতূহল হয়ে জিজ্ঞেস করলো সানায়া। সে গম্ভীর 2 দিকে মাথা নাড়ে আর জানায় না। স্যার যখনই ওকে নির্বাণ ভাইয়ের ডাক পৌঁছে দিতে আসে তখনই সানায়া এই একটা প্রশ্ন করবে। আজ 1.5 বছর ধরে করে আসছে এটা। এর জন্য এখন আর স্যার কিছু জিজ্ঞেস করে না, শুধু ছোট করে উত্তর দিবে হ্যাঁ বা না তে। সে খুব জানে তার ফুফাতো বোন খুবই দুষ্ট, আর স্কুল যখন সানায়া কোনো গন্ডগোল করে সেদিনই নির্বাণ চোখ লাল করে বাড়ি ফিরবে। সুযোগ বুঝে চুল টেনে ধরবে, নয়তো থাপ্পড় লাগিয়ে দিবে গালে। সানায়া স্যারকে রেখে গুটি গুটি পায়ে নির্বাণের রুমে এসে উপস্থিত হলো। আসার সময় কফি ও নিয়ে এসেছে বেচারি, যদিও হাত কাঁপছে। ওই দিনের থাপ্পড়ের কথা মনে পড়ে, তবুও সে নিজেকে সামলে নিচ্ছে। রুম সম্পূর্ণ খালি ছিল, তবে বেলকনি থেকে কথা বলার শব্দ আসছিল। সানায়া ব্রু কুঁচকে মুখ ভেংসি কাটে, মনে মনে দোয়া দরুদ পড়ে যেন আজ আর কোনো ভুল তার দ্বারা না হয়। দরজার সামনে দাঁড়িয়ে এদিক ওদিক দৃষ্টি বুলিয়ে দরজা নক করলো সানায়া। কে? বেলকনি থেকে উচ্চস্বরে জিজ্ঞেস করলো নির্বাণ। সানায়া ধীর কণ্ঠে উত্তর করলো, সানা আসবো? আয়। বেলকনি থেকে রুমে এসে নির্বাণ ফোন বিছানায় ছুঁড়ে ফেলে কারবারের দিকে এগিয়ে গেল। যুবকের বলিষ্ঠ দেহ প্রায় উপরিভাগ উন্মুক্ত, পেশিবহুল বাহু তার ভেসে কয়েক খণ্ডে, মেরুদণ্ডটির খাজ স্পষ্টতে ফুটে আছে। সানায়া আস্তে করে ঢোক গিলে এর মধ্যে নির্বাণ টি-শার্ট নিয়ে গায়ে জড়িয়ে ফেলেছে। সানায়াকে দরজার থম মেরে দাঁড়িয়ে থাকতে দেখে ব্রু কুঁচকে গম্ভীর স্বরে বলে উঠল, তাড়াতাড়ি আয়, তোর পড়ার শেষ, আমাকেও পড়তে হবে। সানায়া পা টিপে টিপে রুমের ভেতরে এলো। বইগুলো সেন্টার টেবিলের ওপর রেখে কফিটা নির্বাণের দিকে বাড়িয়ে দিয়ে বলল, আপনার কফি। নির্বাণ বিছানা থেকে নিজের ল্যাপটপটা নিয়ে এলো। এরপর সোফায় বসে কফি হাতে নিল। সানায়া
ফ্লোরে গুটি গুটি মেরে বসলো। বসতে গিয়ে সানায়ার মুখ বিরক্তি ফুটে উঠল। ইয়া বড় একটা স্টাডি রুম আছে 3 তলায়। তারপর নির্বাণের বড় রুমেও স্টাডি টেবিল আছে, কিন্তু নির্বাণ সব কিছু ছেড়ে তাকে ফ্লোরে বসিয়ে নিজে আরাম করে সোফায় বসে তবেই পড়াবে। বই খোল, 2 দিন আগে যে অঙ্কগুলো দিয়েছিলাম করে এনেছিস কিছু? নির্বাণ ল্যাপটপে স্ক্রিনে দৃষ্টি রেখেই সানায়াকে বলল। সানায়া মাথা নাড়ে। করেছে সে, কিন্তু হয়েছে কি না সে নিশ্চিত না, কেননা গাইডটা তো নির্বাণ সেদিন তাকে ফেরত দেয়নি। এখন অঙ্ক হয়েছে কি না সে নিশ্চিত না। নির্বাণ এবার চোখ তুলে তাকালো, ধমকের গলায় বলে উঠল, মানে কি? মাথা নাড়ছিস? করেছিস নাকি করিসনি? এই দুইটার মাঝখানে আবার কোনো অপশন আছে নাকি? করেছি, কিন্তু ঠিক হয়েছে কি না জানি না। সানায়া ধমক খেয়ে তড়িঘড়ি করে খাতা খুলল। নির্বাণের সামনে খাতাটা সুন্দর করে রাখলো। করে এসে জানিস না? নির্বাণ ব্রুকুসকে তাকায়। ল্যাপটপের স্ক্রিনে তাকিয়ে খুব গুরুত্বপূর্ণ কিছু দেখছিস যেন। সানায়া চোখ গোল করে সেদিকে এক পলক তাকিয়ে ফের দৃষ্টিনত করে বলল, একটা অঙ্ক 3বার 3ভাবে মিলিয়েছি, 3বারই আলাদা উত্তর। নির্বাণের চলতে থাকা হাত স্থির হলো। তাসিলের সাথে তাকালো ফ্লোরে বসা সানায়ার দিকে। খাতা হাতে তুলে দৃষ্টি বোলালো খাতায়। পরপরই ঠোঁটের কোণে তাসিলে হাসি ফুটিয়ে দাঁতে দাঁত চেপে বলল, এক্সিলেন্ট, তুই নতুন ম্যাথ থিওরি আবিষ্কার করেছিস। কংগ্রাচুলেশন। গল্প আপনার হৃদয়ে আমি। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।